1861 সালের মার্চ মাসের ফাল্গুনী কৃষ্ণা চতুর্থী তিথিতে দক্ষিণেশ্বরের সাবর্ণ রায়চৌধুরী বংশের নবীনচন্দ্র রায়চৌধুরীর পুত্ররূপে জন্মগ্রহণ করলেন যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে বলেছেন ঈশ্বর কোটি পুরুষ অর্থাৎ অবতার স্বরূপ। স্বামী যোগানন্দজি ছোট থেকেই বিষয় বিমুখ, সর্বক্ষণ ধর্ম চিন্তা করতেন। সব সময় তার মনে হতো এই জগৎটা তার নিজের জায়গা নয়, ভুল করে যেন চলে এসেছেন। নিজের জায়গা অনেক দূরে, ওই নক্ষত্রপুঞ্জের মধ্যে, সেখানে যেন তিনি তারার মালা পরে বসে আছেন, সেখানেই তাকে ফিরে যেতে হবে। ছোট্ট যোগীন্দ্রনাথ পূজা পাঠ করতে খুব ভালোবাসতেন। পড়াশোনার জন্য ভর্তি হন আগরপাড়া মিশনারি স্কুলে। সেই থেকেই দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু। খুব লাজুক স্বভাবের হওয়ায় ঠাকুরের সম্বন্ধে জানলেও সাক্ষাৎ করতে পারতেন না। ঠাকুরের সঙ্গে যোগীন্দ্রনাথের প্রথম দর্শন হয় দক্ষিণেশ্বর মন্দিরের বাগানে। সেখানে একটা সুন্দর ফুল দেখে যোগীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন সেটা দেওয়ার জন্য। ঠাকুর নিজ হস্তে সেই ফুল যোগীন্দ্রনাথকে দিয়েছিলেন। আর প্রথম দর্শনে ঠাকুরকে দেখে যোগানন্দজি ভেবেছিলেন অতি সাধারণ একজন মালী। যোগীন্দ্রনাথ প্রায় সময়ই দক্ষিণেশ্বর মন্দিরে আসতেন এবং সেখানে চারিদিকে ঘুরে বেড়াতেন, কখনো বাগানে, কখনো বা গঙ্গার ঘাটে কিংবা মন্দিরে। এমনই একদিন মন্দিরে এসেছেন, ঘুরে ঘুরে চারিদিক দেখতে গিয়ে দেখলেন একটা ঘরে একটু ভিড়। উঁকি দিয়ে দেখলেন আগের দিনের বাগানে দেখা সেই সাধারণ মালিটি। উনি কথা বলছেন, আর এক ঘর লোক মন্ত্রমুগ্ধ হয়ে সেই কথা শ্রবণ করছেন। যোগীন্দ্রনাথ অবাক এবং সেই সঙ্গে বিস্মিত ও লজ্জিত হলেন। আর বুঝতে পারলেন ইনি সেই পাগলা বামুন যাকে নিয়ে কেশবচন্দ্র সেন লিখেছেন ও বহু প্রশংসা করেছেন। সমস্ত কিছু দেখে দরজার বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। কথা শেষ হলে ঠাকুর একজনকে বললেন, বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের ভেতরে এসে বসতে বলো। যোগীন্দ্রনাথ ভেতরে গিয়ে বসার সুযোগ পেলেন। আস্তে আস্তে লোকজন চলে যেতে ঘর ফাঁকা হলো। যোগানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন ঠাকুর, তুমি কে, কোথায় থাকো ইত্যাদি। পরিচয় পাবার পর ঠাকুর বললেন, তবে তো তুমি আমাদের চেনা ঘর গো। তোমাদের বাড়িতে আগে কত যেতুম, ভগবত পুরাণ পাঠ হতো, শুনতুম। তোমাদের বাড়ির কর্তাদের মধ্যে কেউ কেউ ভারী যত্ন করতেন। এরপর থেকে মহারাজ গোপনে প্রায়ই ঠাকুরের কাছে যাতায়াত করতে শুরু করলেন। প্রবেশিকা পরীক্ষার পর আর পুঁথিগত শিক্ষা লাভে আগ্রহী হননি। সেই সঙ্গে প্রতিজ্ঞাও করেছিলেন বিবাহ করবেন না। 1884 সালে কানপুরে এক মেসোর কাছে গেলেন চাকরির জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও চাকরি পেলেন না। তবে বাড়ি থেকে দূরে থাকার কারণে জব ধ্যান বেশি করে করার সুযোগ পেলেন। যোগীন্দ্রনাথের এমন হাবভাব দেখে সেই মেসোর মনে হলো তার এখনই বিয়ে দেওয়া দরকার, নয়তো ছেলে সংসারে থাকবে না। সেই জন্য বাড়িতে লুকিয়ে বিয়ে ঠিক করা হলো। আর যোগীন্দ্রনাথকে খবর দেওয়া হলো মিথ্যে করে, বাড়িতে কেউ অসুস্থ, আসতে হবে। যোগীন্দ্রনাথ তড়িঘড়ি কানপুর থেকে ফিরে এলেন দক্ষিণেশ্বরে। বাড়ি এসে দেখেন সেখানে কোনো অসুস্থতার লক্ষণ নেই, উল্টে উৎসবের আবহাওয়া। সবকিছু জানতে পেরে মাথায় বজ্রাঘাত হলো যোগীন্দ্রনাথের এবং বাড়িতে জানিয়ে দিলেন বিয়ে করতে পারবেন না। সেই সময় যোগীন মহারাজের মা এসে অনেক কান্নাকাটি করে তাকে রাজি করান বিয়ের জন্য।
মায়ের কথা রাখতেই বিয়ে করলেন, কিন্তু খুব বিষণ্ণ হলেন। এর মধ্যে ঠাকুর সমস্ত কথাই জানতে পেরে ডেকে পাঠালেন যোগেন্দ্রনাথকে, কিন্তু ঠাকুরের কথার মান রাখতে পারেননি। বিবাহ করেছেন, তাই আর যেতে পারেন না ঠাকুরের কাছে। ঠাকুর সমস্তটা বুঝতে পেরেই একটু ছলনা করলেন। আগে একবার কিছু জিনিস কেনার জন্য যোগেন্দ্রনাথকে কিছু টাকা দেওয়া হয়েছিল। সেই জিনিস কিনে যোগেন মহারাজ পাঠিয়েও দিয়েছিলেন, কিন্তু কিছু টাকা ফেরত হতো, সেটা আর পাঠাতে পারেননি। ইতিমধ্যে বিবাহ হয়েছে, তাই ঠাকুর বললেন, অমুকের ছেলে কিরকম, এখানকার টাকা নিয়ে আর ফেরত দেয়নি, বলো তো টাকাটা দিয়ে যায়। এই খবরে যোগেন্দ্রনাথ খুব আত্মসম্মানে লাগলো। বাকি টাকা নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। প্রথমে ঠাকুর খুব ভর্ৎসনা করলেন, তারপর হাত ধরে বললেন, এখানকার কৃপা থাকলে একটা কেন, লাখটা বিয়ে করলেও তোর কিছু করতে পারবে না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস, তাকে এমন করে দেব যে সে তোর ধর্মপথের সহায় ছাড়া কখনো বিঘ্ন হবে না। আর যদি সংসার করতে ইচ্ছে না হয়, তাহলে বলিস তোর মায়া মমতা সব খেয়ে নেব। এবং পরবর্তীতে তিনি তাই করলেন। সত্যি সত্যি তার মায়া মমতা সব খেয়ে ফেলেছিলেন ঠাকুর। এরপর থেকে ঘন ঘন আসতে শুরু করলেন ঠাকুরের কাছে। যোগেন মহারাজকে খুব ভালোবাসতেন ঠাকুর, তার নিয়ম নিষ্ঠার জন্য। শান্ত স্বভাবের যোগেন মহারাজ একদিন কড়াই কিনতে গেলেন, কিন্তু কড়াই নিয়ে এসে দেখা গেল সেটা ফাটা। ঠাকুর তখন শিক্ষা দিলেন, সব জায়গায় ধর্ম চলে না, 5 দোকান ঘুরে জিনিস কিনতে হয়, আর কখনো না দেখে জিনিস কিনতে নেই। এমনকি যেসব জিনিসের ভাও পাওয়া যায় সেটা পর্যন্ত উপেক্ষা করা উচিত নয়। একবার যোগানন্দজি নৌকো করে কোথাও একটা যাচ্ছিলেন। নৌকোয় বসে থাকা যাত্রীদের মধ্যে 2 জন ঠাকুরের নামে নিন্দা করছিলেন। যোগানন্দজির খারাপ লাগলেও সেই কথার কোনো উত্তর দেননি। কথাগুলো ঠাকুরকে এসে বললেন। ঠাকুর বলেছিলেন, এটা ভুল হয়েছে, গুরু নিন্দা শুনলে সেখানে প্রতিবাদ করতে হবে, নয়তো সেই স্থান পরিত্যাগ করতে হবে। একবার দক্ষিণেশ্বরের নারায়ণ নামে একজন হঠযোগী এসেছিলেন। তার বিভিন্ন রকম কার্যকলাপ দেখে যোগেন মহারাজ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ইন্দ্রিয় জয় কিভাবে হবে? ঠাকুর স্বামী যোগানন্দজিকে বলেছিলেন, তোদের এসব করতে হবে না। তখন যোগেন মহারাজ ভাবলেন ঠাকুর হয়তো সব জানেন না, তাই সেই নারায়ণ নামক হঠযোগীর কাছে গিয়ে বসলেন এবং মুগ্ধ হয়ে গেলেন। ঠাকুর সেখান থেকে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর বলছেন, এসব তোদের পথ নয়, তোদের পথ আলাদা। ওইসব করলে শরীরে মনটা বেশি করে থেকে যায়, ওইসব তোদের করতে হবে না। খুব করে 2 বেলা হরিনাম জপ করবি, তাহলেই মন জয় হবে, মনের চাঞ্চল্য কেটে যাবে, ইন্দ্রিয় সংযম হবে। এরপর যোগেন মহারাজ ঠাকুরের কথা মতো কাজ করলেন এবং কিছুদিনের মধ্যেই ভালো ফল পেলেন। স্বামীজি বলেছেন, আমাদের মধ্যে কেউ যদি যথার্থ ইন্দ্রিয় সংযম করে থাকতে পারে, সে হচ্ছে যোগীন। এরপর বাড়িতে মায়ের সঙ্গে মনোমালিন্য হলো, বৈরাগ্য আরো বেড়ে গেল এবং সেই থেকেই প্রায়ই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছেই থাকতে শুরু করলেন। এমনই একদিন রাতের বেলা ঘুম ভেঙে গিয়েছে যোগানন্দজির। দেখলেন ঠাকুর ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলেন না, তখন মনে মনে সন্দেহ করলেন হয়তো ঠাকুর নহবতের ঘরে গিয়েছেন। এই ভেবে নহবতের ঘরের দিকে গেলেন আর অপেক্ষা করলেন ঠাকুরের জন্য। কিছুক্ষণ পর দেখলেন ঠাকুর ঝাউতলার দিক থেকে আসছেন। আসলে ওখানে শৌচ করতে গিয়েছিলেন ঠাকুর।
যোগানন্দজিকে দেখে সমস্তটাই বুঝতে পারলেন আর বললেন, সাধুকে দিনেও দেখবি, রাতেও দেখবি, তবে বিশ্বাস করবি। এই কথায় যোগানন্দজি খুব লজ্জিত হয়েছিলেন। পরবর্তীতে একবার রাত্রে ঠাকুর ওই ছাউতলাতে শৌচ করতে গিয়েছেন আর যোগীন মহারাজ গাড়ু হাতে অপেক্ষা করছিলেন। কাজ শেষ হলে নহবতের ঘরের দিকে আসতেই ঠাকুর আর যোগানন্দজি একসঙ্গে দেখলেন মা ধ্যানস্থ, একেবারে সমাধিস্থ অবস্থায়, চারিদিক নিস্তব্ধ। মায়ের ঘোমটা খুলে গিয়েছে হাওয়ায়। এমন রূপ মায়ের আর কেউ কখনো দেখেননি, একমাত্র যোগানন্দ মহারাজ দেখেছিলেন। এরপর থেকে একেবারে ঠাকুর ও মায়ের প্রতি আত্মনিবেদন করে সেবা করেছেন আজীবন। ঠাকুরের দেহত্যাগের পর মা শোক নিবারণের জন্য বৃন্দাবনে গিয়েছিলেন। সেই সময় মা 1 বছর বৃন্দাবনে ছিলেন। মায়ের সঙ্গে গিয়েছিলেন যোগীন মহারাজ, লাটু মহারাজ, কালী মহারাজ এবং স্ত্রী ভক্তদের মধ্যে গোলাপ মা, লক্ষ্মী দিদি ও নিকুঞ্জ দেবী। বৃন্দাবনে যাওয়ার পথে বৈদ্যনাথ ধাম, কালীধাম, অযোধ্যা দর্শন করেছিলেন সকলে। পথে প্রবল জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়েছিলেন যোগানন্দজি। সেই সময় জীবন সংকট হয়েছিল। তার জীবনী থেকে জানা যায় ঠাকুর তার দিকে চেয়ে বসে আছেন, আর একটা কিম্ভূত বিকট মূর্তি, অনেকটা যেন অসুরের মতো। জীবনীতে বলা হয়েছে জরাসুর, সেও যোগীন মহারাজের দিকে তাকিয়ে আছে। সেই অসুর যেন বলছে, তোকে দেখে নিতাম, তোর জীবন শেষ করে দিতাম, একমাত্র এই পরমহংসদেব তোর সহায় আছে বলে তোর ছুটি করতে পারলাম না। তারপর একটি রক্তাম্বর লাল কাপড় পরা দেবী মূর্তি দেখিয়ে বললেন, যাই হোক, একে কিন্তু রসগোল্লা খাওয়াবে। এর পরবর্তীতে যখন জয়পুর ঘুরেছেন তখন এইরকম একটি দেবী মূর্তি দেখেছিলেন। এটি শীতলা দেবীর মূর্তি। শীতলা দেবী হলেন রোগ ব্যাধির দেবী। সেই দেবীকে রসগোল্লা ভোগ নিবেদন করেছিলেন। এরপর 1 বছর মায়ের সঙ্গে যোগীন মহারাজ বৃন্দাবনেই ছিলেন। সেই সঙ্গে তার সৌভাগ্য হয়েছিল মায়ের রাধা ভাবের দেখা পাওয়ার। ফেরার সময় জয়পুর, পুষ্কর, প্রয়াগ হয়ে কলকাতায় বলরাম বসুর বাড়িতে উঠলেন। সেখানে দিন 15 থাকার পর মাকে কামারপুকুরে পৌঁছে দিলেন যোগীন মহারাজ। ফিরে এসে বরানগর মঠে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে নাম হলো স্বামী যোগানন্দ। স্বামী যোগানন্দই ছিলেন মায়ের প্রথম দীক্ষিত সন্তান এবং বেলুর মঠের প্রথম ভাইস প্রেসিডেন্ট। খুব কঠোরভাবে তপস্যা করতেন। তপস্যার জন্য দেওঘর, গয়া, বেনারস, প্রয়াগ, চিত্রকূট, ওঙ্কারেশ্বর প্রভৃতি জায়গায় গিয়েছিলেন। 1891 সালে বারাণসীতে থাকার সময় খুব কঠোরভাবে সাধনা করতেন। একদিন ভিক্ষে করতে শুকনো রুটি রেখে দিতেন। সেই রুটি জল দিয়ে ভিজিয়ে খেতেন। এর ফলে হজম শক্তি চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। এরপর মায়ের সেবা করেছিলেন জীবনভর। মায়ের খুব কাছের ছিলেন। কেউ পয়সা দিলে তা জমিয়ে রাখতেন মায়ের জন্য। মা তীর্থে গেলে তা কাজে লাগবে। একটু একটু করে 600 টাকা জমিয়েছিলেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে অনেক বাসন মাজতে হতো। সেই কষ্ট দেখে যোগীন মহারাজ তার জমানো টাকা থেকে মায়ের পুজোর জন্য কাঠের বাসন কিনে দিয়েছিলেন, আর সেই সঙ্গে 300 টাকা দিয়ে জগদ্ধাত্রী পুজোর সেবার জন্যে 3 কাঠা জমি কিনে দিয়েছিলেন। যোগীন মহারাজ মাকে কখনো দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে প্রণাম করতেন। যোগীন মহারাজ নীরবে অনেক কাজ করে গিয়েছেন চিরকাল। প্রতি বছর ঠাকুরের জন্মোৎসব পালন করতেন।
1997-এ স্বামীজির সঙ্গে আলমোড়ায়ও গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। ফিরে এসে আর সুস্থ হয়ে উঠতে পারেননি। খুব ভুগেছেন শেষ 6 মাস। 1899 সালের 28শে মার্চ বিকেল 3:10 দেহত্যাগ করেন স্বামী যোগানন্দ। দেহত্যাগের আগে পর্যন্ত তার জীবনে ঘটে বিভিন্ন বিস্ময়কর ঘটনা। চলে যাওয়ার আগে মাকে বলেছিলেন, মা, আমাকে নিতে এসেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর ঠাকুর।